আসসালামু আলাইকুম। কেন জাপান গোল বঞ্চিত হয়েছে সে ব্যাপারটা ব্যাখ্যা করার আগে গত রাতে আমরা একটা ভিডিও করেছিলাম যে জাপান এই বিশ্বকাপের সেমিফাইনালেও যেতে পারে। যারা সেই ভিডিওটা দেখেন নাই তবে জাপানের খেলা সম্পর্কে জানার আগ্রহ আছে তারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অনফিল্ডেই আছে। এবারে আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। এই ছবিটা দেখে আপনি তো একদম শিওর বলে দিচ্ছেন এটা একটা গোল হয়েছে, বা এটা গোল না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ বলটা গোল লাইন ক্রস করেছে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বলেছে যে না, বলটা গোল লাইন ক্রস করে নাই, সো জাপান গোল বঞ্চিত হয়েছে। 2022 বিশ্বকাপে সিমিলার একটা ইনসিডেন্ট কিন্তু জাপানের সঙ্গে হয়েছিল এবং তখন আমরা অনফিল্ড স্টার্ট করেছিলাম এবং সত্যি কথা বলতে ওই অ্যানালাইসিসটাই অনফিল্ডের ইতিহাসে দ্বিতীয় মিলিয়ন ভিউ পেয়েছিল, যেটা আমরা 2022 বিশ্বকাপের সময় করেছিলাম। যারা সে সময় অনফিল্ড পরিবারে যুক্ত ছিলেন না তারা হয়তো বা জানেন না, তবে ওই ভিডিওটাই আমাদের অনফিল্ডের একটা টার্নিং পয়েন্ট ছিল। এখন এই যে দুটা ইনসিডেন্টেই মনে হচ্ছে যে বলটা গোল লাইন ক্রস করে গেছে, কিন্তু দুটা ক্ষেত্রেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বলছে যে না, বলটা পুরোপুরি গোল লাইন ক্রস করে নাই। এর আগের ক্ষেত্রে অর্থাৎ 2022-এর ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে বলটা গোল লাইন ক্রস করে মাঠের বাইরে চলে গেছে, সেটা জাপানের একজন প্লেয়ার তিনি স্লাইডিং এফোর্টে বলটা ভেতরে ঢুকিয়েছেন, পরে জাপান গোল দিয়েছে। আর আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে বলটা গোল লাইন ক্রস করেছে কিন্তু জাপান গোল পায় না। এখন গোল লাইন ক্রস করার শর্তটা আসলে কি, বা গোল হওয়ার শর্তটা আসলে কি, বা বল আউট অফ প্লে যাওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে বলটা পুরোপুরি গোল লাইন অতিক্রম করতে হবে। এখন যে দুইটা ছবি আপনারা দেখছেন, যেটা 2022 বিশ্বকাপের আর যেটা এবার, এটা দেখে কি মনে হচ্ছে না যে বলটা গোল লাইন ক্রস করেছে? হ্যাঁ, বলটা তো গোল লাইন ক্রস করেছে, কিন্তু বলটা পুরোপুরি গোল লাইন ক্রস করে না। এখন পুরোপুরি গোল লাইন ক্রস করার যে শর্তটা, সেটা আপনাদেরকে একটু ডেমনস্ট্রেশন দিয়ে বোঝাতে হবে। ক্যামেরাটা ঠিক এই মুহূর্তে আপনি যে অ্যাঙ্গেলে ক্যামেরাটা আছে, এটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে বলটা গোল লাইন ক্রস করে গেছে, রাইট? কিন্তু তারপরেও এটা গোল হবে না। কেন হবে না সেটা একটু এপাশে আসো ক্যামেরাটা নিয়ে, তারপর আমি দেখাই। এই জায়গাটাতে যদি আমরা আসি, ক্যামেরাটা সামনে চলে আসে, যদি আমরা নিচের দিক থেকে দেখি, নিচের দিক থেকে দেখলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গোল লাইনটা ক্রস করে গেছে বলটা, তাই না? বলটা গোল লাইন ক্রস করে গেছে, কিন্তু তারপরেও এটা গোল হবে না। কারণ একটা বল শুধুমাত্র এর গ্রাউন্ড পোর্শনটা দিয়েই বিবেচিত হয় না, এই যে কার্ভেচারটা, এই কার্ভেচারটা দিয়েও বিবেচিত হয়, এবং সেটা আমাকে দেখতে হবে বার্ডস আই ভিউ থেকে। একটু বার্ডস আই ভিউ থেকে দেখি, খেয়াল করে দেখেন। বার্ডস আই ভিউ থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে একটা বিষয় কিন্তু খেয়াল করছেন, এই যে বলের কার্ভেচারটা, এই যে কার্ভেচার যেটাকে বলা হয়, এই কার্ভেচারটা কিন্তু গোল লাইনের ওপরেই আছে। আপনি স্ক্রিনে খুব ভালো মতো বুঝতে পারছেন যে বলটা কিন্তু পুরোপুরি গোল লাইন ক্রস করে নাই। কারণটা হচ্ছে বলের যে কার্ভেচার, এই জায়গাটা দেখেন। আমি যদি আপনাদেরকে দেখাই এই পাশে, এই যে বলের কার্ভেচার যেটাকে বলছে, এই যে অংশটা, অর্ধবৃত্তাকৃতির যে অংশটা, এই অংশটা কিন্তু গোল লাইনের উপরেই দেখা যাচ্ছে বার্ডস আই ভিউতে, রাইট? সো এই কারণে আলটিমেটলি এটা ফিফার আইন অনুযায়ী, ভিএআর প্রোটোকল অনুযায়ী এটা আসলে গোল হবে না। অলদো নিচের পোর্শনটা, আবার ওই পাশে আসো ক্যামেরাটা নিয়ে, অলদো নিচের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যে গোল লাইন ক্রস করে গেছে, কিন্তু আমরা যদি ওপরের দিক থেকে দেখি, আবার উপরে চলে যাও, তোমার আজকে খাটাই দিয়েছে ইচ্ছা মতো। এই যে উপরের যে পোর্শনটা, উপরের পোর্শনটাতে এই যে কার্ভেচারটা, সেই কার্ভেচারটা কিন্তু আলটিমেটলি গোল লাইনের ওপরে আছে, অর্থাৎ এই জায়গাটায় গোল লাইনটা পুরোপুরি ক্রস করে নাই। আমার চেহারা দেখানোটা ইম্পর্টেন্ট না, বলটার কার্ভেচারটা দেখানো বেশি ইম্পর্টেন্ট। সো বলের কার্ভেচারটা দেখাও। সো দিস ইজ দ্য থিং, যেটার কারণে আসলে এইটা গোল বলে বিবেচিত হয় নাই। সিমিলারলি এর আগের বিশ্বকাপে যেটা হয়েছিল সেটা হচ্ছে বলটা এইখানে ক্রস করে গিয়েছিল, এই পাশে ক্রস করে গিয়েছিল। এদিক থেকে ক্যামেরাটা নিয়ে আসো, আমরা যদি এইখানে দেখি তাহলে যেটা দেখলাম যে বলটা তো ক্রস করে গেছে, বাট যদি তুমি উপর থেকে দেখাও, উপর থেকে যদি আমরা দেখি দর্শক, তাহলে উপর থেকে দেখলে আমরা দেখবো যে না, বলটা কিন্তু কার্ভেচারটা, অর্থাৎ এই যে কার্ভেচারটা, সেটা কিন্তু গোল লাইনের ওপরে ছিল। অর্থাৎ যে কারণে এর আগের বিশ্বকাপে যেটা হয়েছিল সেটা হচ্ছে জাপানের যে ওই প্লেয়ারটা ছিলেন, ওই প্লেয়ারটা বলটাকে এই জায়গা থেকে বলটাকে এরকম ভেতরে ঢুকিয়ে এনেছিলেন, দেন তারপরে গোলটা স্কোর করা হয়েছিল ঠিক ওইভাবে। তো আজকের ব্যাপার যেটা, সেটাও কিন্তু সিমিলার। এর আগের বিশ্বকাপে জাপান সেই জায়গাটাতে অ্যাডভান্টেজ পেয়েছে, আজকে জাপান সেই জায়গাটাতে অ্যাডভান্টেজ পায় নাই। সো দিস ইজ দ্য ল, এই নিয়মের উপর বেস করে। কারণ এই নিয়ম অনুযায়ী বলের শুধুমাত্র গ্রাউন্ড পোর্শন না, বলের এই কার্ভেচারটাও আসলে খুব ইম্পর্টেন্ট, যে এই কার্ভেচারটাও গোল লাইন ক্রস করলে তখন সেটাকে বলের গোল লাইন ক্রস করা বলা হয়। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও,
আমি তখন করি নিয়ম। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সো আলটিমেটলি দ্যাট ইজ দ্য ফ্যাক্টর যেটা আমরা 2022 বিশ্বকাপের সময় দেখেছিলাম, এই বিশ্বকাপের সময়ও দেখালাম। গতকাল আমাকে খুব ইন্টারেস্টিংলি একজন জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা তুমি তো ক্রিকেট বিশ্লেষক, তুমি ফুটবলের আইন কানুন নিয়ে কথা বলছো, তুমি ফুটবলের আইন কানুন জানো বা এটা কি আসলে উচিত কিনা? টু বি ভেরি অনেস্ট, আমি প্রশাসনিক দিক থেকে ক্রিকেট বিশ্লেষণ তো আমার প্রফেশনের জায়গা, দ্যাটস আ ডিফারেন্ট কেস। ক্রিকেট আমি খেলেছি, ক্রিকেটটাই আমার আসলে মূল জায়গা। বাট বিশ্ববিদ্যালয়ের যে সময়টাতে আসলে ছেলেপেলে ইউনিভার্সিটির ক্যান্টিনে আড্ডা মারে, ডেফিনেটলি সেটা কোনো খারাপ কাজ না। বাট আমি আসলে ওই সময়টাতে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে লিয়াজ অফিসার হিসেবে কাজ করতাম এবং AFC আন্ডার-23 এশিয়া কাপ কোয়ালিফাইং টুর্নামেন্টে আমি ম্যাচ কমিশনারের সহকারী হিসাবেও কাজ করেছিলাম। সো আলটিমেটলি ফিফার যে লগুলো আছে খুব কাছ থেকে কিভাবে লগুলো অ্যাপ্লাই করা হয়, ম্যাচ কমিশনার কি করেন, সেই জায়গাগুলো আমার দেখা আছে। ম্যাচ কমিশনারের লিয়াজু হিসাবে আমি কাজ করেছিলাম এবং সেই ভদ্রলোকের ছবিটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে। সো ওই জায়গাটা জানি আসলে, বা ওই জায়গাটা আজ থেকে 2012-13 সালের কথা আমি বলছি, সেই সময়টাতে ইউনিভার্সিটিতে পড়তাম। তখনকার সময় হয়তোবা এখনকার সময় যারা ফুটবল দেখেন বা ফুটবল নিয়ে অনেক মাতামাতি থাকে, তারা হয়তোবা অনেকে ঠিকঠাক মতো জন্মানো নাই, অথবা অনেকের হয়তোবা সেই জায়গাটায় বোঝার বয়সটাও হয় না। এনিওয়েজ, ব্যাপারটা আসলে ওই জায়গাটায় যে ডেফিনেটলি সেই কাজটা বা সেই অভিজ্ঞতাগুলো আছে দেখে হয়তোবা আজকে 12 বছর ধরে দেশের শীর্ষস্থানীয় একটা টেলিভিশন চ্যানেলে স্পোর্টস প্রেজেন্টার হিসেবে কাজ করছি, তারা আমাকে এখনো রেখেছে। এনিওয়েজ, বাট দ্য ল ইজ লাইক দ্যাট, এবং আমার কাছে মনে হয় অনফিল্ডের পর্দায় আমরা সেটা চেষ্টা করি সবসময় এই লগুলো নিয়ে বর্ণনা করার জন্য। এবং 2022 বিশ্বকাপের সময় সত্যি কথা বলতে অনফিল্ড কিন্তু শুরুই হয়েছিল 2022 ফিফা বিশ্বকাপের সময়, এবং আমরা এরকম জটিল নিয়মের এক্সপ্লেনেশনগুলো দেওয়ার চেষ্টা করতাম অনফিল্ডের পর্দায়। আশা করছি প্লেলিস্ট থেকে আপনারা সেই নিয়মের এক্সপ্লেনেশনগুলো, যেগুলো আপনাদের কাছে বিভিন্ন সময় কনফিউশন লাগে, আছে সেই প্লেলিস্ট করা, সেগুলো আশা করছি দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, সবাইকে ধন্যবাদ।